শুরুতে আমরা রেই নামক এক স্কুল টিচারকে দেখতে পাই, যার গোপন নাম ছিল জিরো, যে কিনা চোরদের থেকে টাকা চুরি করে টাকার আসল মালিকদের কাছে পৌঁছে দিত। এভাবে সে মানুষদের সাহায্য করে, তবে শীঘ্রই তার ভাগ্য পরীক্ষা হবে। এরপর আমরা একটা গ্যাংকে দেখতে পাই, যারা জিরোর বন্ধুদের আটকে রেখেছে, কেননা তারা সেই গ্যাংটির কাছ থেকে তাদেরই চুরি করা টাকা চুরি করার চেষ্টা করছে। জিরো সেখানে পৌঁছায়, তবে তারা জিরোকেও মেরে ফেলতে যাচ্ছিল। ঠিক এমন সময় সেখানে একজন মহিলা আসে আর বলে, আমাদের চেয়ারম্যান তোমাদের সাথে দেখা করতে চাই। হুইল চেয়ারে একজন বৃদ্ধকে দেখা যায়, যে কিনা জাপানের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি এবং জিজিয়ান গ্রুপের মালিক। সে জিরো ও তার বন্ধুদের একটা বিশেষ খেলায় অংশ নেওয়ার অফার দেয়। এই খেলায় জিতে গেলে সে এমনকি তার পরবর্তী প্রজন্ম রাজার মতো জীবন কাটাতে পারবে। টাকার লোভে তারা সকলে রাজিত হয়ে যায়, কিন্তু তারা জানতো না যে কত ভয়ঙ্কর খেলায় তারা অংশ নিতে যাচ্ছে। এরপরে তাদেরকে একটা অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে আসা হয়, যেখানে চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট বলে, এই খেলায় যে জিতবে সে হবে জিজিয়ান গ্রুপের নতুন চেয়ারম্যান এবং পাবে 100 বিলিয়ন ইয়েন, যেটা বাংলা টাকায় দাঁড়ায় 8,062 কোটি টাকা। সো তাদের সামনে থেকে পর্দা সরানো হয় আর পুরো প্রাইজ মানি তাদের সামনে রাখা হয়। এত টাকা দেখে সবাই পাগল হয়ে যায়, কিন্তু জিরোর মনে হতে থাকে নিশ্চয়ই কোথাও একটা গন্ডগোল আছে। তবে কিছু চিন্তা করার আগেই প্রথম গেম শুরু হয়ে যায়। তাদের সামনে থেকে একটা পর্দা খোলে, যেখানে তারা 6টি খাঁচা দেখতে পায়, যাদের প্রত্যেকটির উপর একটি করে ডাইসের নাম্বার সংযুক্ত ছিল। অ্যাসিস্ট্যান্ট একটা বড় বলে 3বার ডাইস রোল করে এবং 3বারই এক আসে। চতুর্থবার ডাইস রোল করে সে সবাইকে বলে, এবার তাদেরকে গেস করতে হবে যে কত এসেছে এবং বলা নাম্বার অনুযায়ী তাদের সে খাঁচায় চলে যেতে হবে। যাদের অনুমান ভুল হবে তাদের উপর একটা বিশাল আয়রন বল পড়বে, আর যদি কেউ তাদের আনসার অন্য কারোর সাথে শেয়ার করে তাহলে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এবার তাদের 30 মিনিট সময় দেওয়া হয়। জিরোর মাথায় আসে এরা এই গেমটি এই জন্যই রেখেছে যেন তারা তাদের কোম্পানির জন্য যোগ্য চেয়ারম্যান পায়। গেমটি দেখতে তো অনেক সিম্পল, এখানে শুধু গেস করতে হবে, কিন্তু এই কোম্পানিটিকে শুধু অনুমানের ভিত্তিতে নিজেদের চেয়ারম্যান নিবে, কিছু তো একটা গন্ডগোল আছে। জিরো নানাভাবে অনেক কিছু চিন্তা করতে থাকে। এক পর্যায়ে সে উপলব্ধি করে আমাদের সঠিক আনসার অনুমান করার চাইতে কিভাবে এই খেলায় বেঁচে থাকা যায় সেটা দেখতে হবে। অ্যাসিস্ট্যান্ট একটা র্যাবিটের পুতুলকে আয়রন বল দিয়ে পিষে বলেছিল, ভুল গেস করলে প্লেয়ারদেরকেও এমনভাবে পিষে ফেলা হবে। এটা শুনে সবাই ভয় পেয়ে গিয়েছিল, তাই তাদের লক্ষ্য এই খেলায় জেতা নয় বরং বেঁচে থাকা। সে আরো দেখে যদি সে খাঁচার ভেতর একেবারে কোণার দিকে গিয়ে বসে পড়ে তাহলে আনসার সঠিক হোক বা না হোক আয়রন বল থেকে সে বেঁচে যেতে পারবে। এই সবকিছু সে মনে মনে ভাবছিল। সেখানে উপস্থিত আরেকজন ছিল, যে একজন ম্যাথ এক্সপার্ট, তার নাম ছিল সেকি। সে বলে 80% সম্ভাবনা আছে যে আমরা মারা যাব। অন্যদিকে গ্যাংস্টার সাকুরা বলে, স্ক্রিনে দেখানো ভিডিওতে প্রত্যেকবারই ডাইস রোল করলে এক আসছিল, যেটা তার একটু সন্দেহজনক লাগছে। সবাইকে এভাবে কনফিউজ হতে দেখে অ্যাসিস্ট্যান্ট একটা হিন্ট দিয়ে বলে, যদি খাঁচায় যাওয়ার পরে তাদের আনসার ভুল প্রমাণিত হয়, তবু যদি তারা বেঁচে থাকে তাহলে তারা পরবর্তী রাউন্ডে যেতে পারবে। এমন সময় হঠাৎ তাদের মধ্যে থেকে একজন স্টুডেন্ট, যার নাম শিরুক, সে 1 নম্বর খাঁচার ভেতরে ঢুকে পড়ে এবং তাকে দেখে অনেকেই সেই খাঁচায় ঢুকে। কিন্তু এমন সময় জিরো বুঝতে পারে স্ক্রিনে দেখানো ভিডিওটি লাইভ নয় বরং রেকর্ডেড ভিডিও ছিল, তাই নাম্বার 1 কোনোভাবেই সঠিক আনসার নয়। তার কথা শুনে সকলে খাঁচা থেকে বের হয়ে আসে। জিরো এখনো চিন্তা করতে থাকে, এদিকে সময়ও চলে যেতে থাকে। জিরো লক্ষ্য করে শিরুক এখনো 1 নম্বর খাঁচাতেই বসেছিল। শিরুক জিরোকে বলে, এই খেলাটা জেতা তো মাটিতে পড়ে থাকা টাকা ওঠানোর মতো সহজ। অন্যদিকে সেকির মাথায় খুব ভালো একটা বুদ্ধি আসে, যেটা সে তার পার্টনারের সঙ্গে শেয়ার করে। সেকির আইডিয়া ছিল যে এই খেলায় যেন কেউই জীবিত না বাঁচে, এতে করে কোনো কম্পিটিশন থাকবে না এবং তারাও সহজে জিতে যাবে। সেকি জিরোর বন্ধুকে বোকা বানিয়ে তাকে 3 নম্বর খাঁচায় নিয়ে যায়, যেটা দেখে অন্যান্য প্লেয়াররা 3 নম্বর খাঁচার দিকে এগোয়। কিন্তু সেকি বলে, ও আমাদের টাকা চুরি করেছিল, তাই ওকে মরতে হবে। এই কথা শুনে সকলে ভয়ে দূরে সরে যায়। হাতে মাত্র 1 মিনিট বাকি এবং সকলেই 5 নম্বর খাঁচায় জড়ো হতে থাকে। সাকুরা 4 নম্বর খাঁচায় ঢুকে পড়ে এবং জিরো তার বন্ধুকে বাঁচানোর জন্য তার কাছা থেকে 3 নম্বর খাঁচায় লাফ দিয়ে এসে পড়ে। জিরো তার বন্ধুকে বলে, যতটা সম্ভব খাঁচার দেয়ালের সাথে লেগে বসে পড়ো। আর এমন সময় অ্যাসিস্ট্যান্ট সঠিক উত্তরটি প্রকাশ করে, যেটা ছিল 4 নাম্বার। তাই 4 নাম্বার বাদে বাকি প্রত্যেকটা খাঁচার ভেতর আয়রন বল পড়ে যায় এবং যেসব খাঁচায় প্লেয়াররা দেয়ালের সঙ্গে লেগে বসেছিল তারা বেঁচে যায়। কিন্তু 5 নম্বর খাঁচার সব প্লেয়াররা খারাপভাবে মারা যায়। প্রত্যেকটা কেজের আয়রন বলগুলোকে পুনরায় উপর ওঠানো হয় এবং প্লেয়াররা খাঁচা থেকে বেরিয়ে আসে। দেখা যায় শিরুক, যে সবার প্রথমে কেজ 1-এ গিয়েছিল, সে নিজের হাত পা গুটিয়ে মাঝখানে নয় বরং এক কোনায় গিয়ে বসেছিল। অ্যাসিস্ট্যান্ট জিরোকে এসে বলে সেই জন্য নিজের স্ট্র্যাটেজি অন্য কাউকে শেয়ার না করে বরং এমন করা উচিত যেমনটা শিরুক করেছিল। এতে কেউ কারো আইডিয়া জানতে পারবে না, যার ফলে দ্রুত প্লেয়াররা এলিমিনেট হবে আর জিরোর জেতার চান্সও বেড়ে যাবে। এখানে জানা যায় তখন জিরো এটাকে দেখে অবজার্ভ করেছিল যে অ্যাসিস্ট্যান্ট ডাইসকে বাম দিক থেকে রোল করেছে, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছিল ডাইস ডান দিক থেকে আসছে। যদিও জিরো তার আনসার বাকিদের সঙ্গে শেয়ার করেছিল, কিন্তু তবুও গেম মাস্টার জিরোকে পরবর্তী রাউন্ডে যাওয়ার অনুমতি দেয়, যেটা এই রাউন্ড থেকে আরো বেশি ভয়ানক। পরদিন তারা সকলে একটা বিশাল বিল্ডিং এর সামনে জড়ো হয়।
কিন্তু সেখানে খেলোয়াড়দের আরো একটা গ্রুপ ছিল এবং তারা কমপ্লেন করতে থাকে যে এখানে খেলোয়াড়দের সংখ্যা অনেক বেশি। চেয়ারম্যান অ্যাসিস্ট্যান্ট বলে তাদের জন্য 20,000টি চ্যালেঞ্জ প্রস্তুত করা হয়েছে এবং প্রত্যেকটি চ্যালেঞ্জ জিতলে তাদের একটি করে রিং দেওয়া হবে এবং যে ব্যক্তি সবার আগে 4টি রিং জিততে পারবে তাকে দেওয়া হবে 100 বিলিয়ন ইয়েন এবং একই সাথে সে হয়ে যাবে জিজিয়াং কোম্পানির চেয়ারম্যান। প্রত্যেকটা খেলার পাশে একটা সাইনবোর্ড থাকবে যেখানে লেখা থাকবে খেলার ডিফিকাল্টি লেভেল এবং সেই গেমটা জিতলে প্রাপ্ত রিং সংখ্যা। জিরো একটা গেমের ভেন্যুর সামনে এসে দাঁড়ায়। এমন সময় সে ভেন্যুর বাইরে একজন প্লেয়ার লাইন ভঙ্গ করে সামনে যাওয়ার চেষ্টা করলে সেখানে হাতাহাতি শুরু হয়। এমন সময় সেই গেমের ভেন্যু থেকে একজন প্লেয়ার বের হয়ে আসে এবং জিরো দেখে তার জিহ্বা কাটা। এটা দেখে তারা সকলে ভয় পেয়ে যায় এবং তুলনামূলক সহজ ও নিরাপদ কোনো একটা খেলার সন্ধানে ছোটাছুটি শুরু করে। জিরো অন্য একটি বিল্ডিং এর ভেতরে এসে পৌঁছায় যেখানে সে দেখে আরো কয়েকজন প্লেয়ার চেয়ারম্যানের সামনে। জিরোকে দেখে চেয়ারম্যান বলে এখন পর্যন্ত আমার দুজনকেই দেখে চেয়ারম্যান হওয়ার যোগ্য মনে হয়েছে, আর তারা হচ্ছে জিরো এবং শিরুক। সে তাদেরকে একটা চ্যালেঞ্জ দেয়। এই গেমটির নাম ছিল কোয়ার্টার জাম্প এবং এই গেমের ডেথ রেট 75%। সে আরো বলে যদি কেউ গেমে জিতে যায় তাহলে তার টিমের প্রত্যেকটি মেম্বারকে 2টি করে রিং দেওয়া হবে, কিন্তু জিরো এবং শিরুককে অবশ্যই এই খেলা অ্যাকসেপ্ট করতে হবে। তখন একজন গার্ড এসে জিরোকে জোর করে একটা মাস্ক পরিয়ে দেয় এবং উঁচু কোনো একটা জায়গায় নিয়ে যায়। জিরোকে বলা হয় 10 সেকেন্ডের জন্য তার মুখের মাস্কটি খোলা হবে এবং সে চারপাশে দেখতে পারবে। জিরো লক্ষ্য করে তার একদিকে এক্সিট অর্থাৎ সেফ আর 3 দিকে ছিল মেটাল শিট। যদি সে ভুল দিকে জাম্প করে তাহলে সে নিচে পড়ে মারা যাবে, কিন্তু ঠিক 10 সেকেন্ড পরই তাকে আবার মাস্ক পরিয়ে দেওয়া হয় আর তার পায়ের নিচের প্ল্যাটফর্মটি ঘোরানো হয়। এতে করে জিরো কোন দিকটা সেফ ছিল সেটা সে দেখে থাকলেও এখন আর সেটা মনে থাকার কথা না। খেলার নিয়ম অনুযায়ী জিরোকে সেফ সাইডটি অনুমান করে সেদিকে লাফ দিতে হবে। যদি সে সঠিক সাইড অনুমান করতে পারে তাহলে সে বেঁচে যাবে, অন্যথায় ভুল দিকে লাফ দিলে তার মৃত্যু অবধারিত। সে সঠিক দিক অনুমান করতে কোনো কিছু ছুঁতেও পারবে না এবং এই কাজটা তাকে করতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। যদি শিরুক তার পূর্বে সঠিক দিক অনুমান করে লাফ দিয়ে দেয় তাহলে জিরো হেরে যাবে। আবার প্রত্যেক সাইডে একজন করে প্লেয়ার থাকবে যারা কিনা জিরোকে তাদের সাইডে লাফ দেওয়ার জন্য ক্রমাগত বলতে থাকবে কনফিউজ করার জন্য। যদি তারা জিরোকে তাদের সাইডে লাফ দিতে রাজি করাতে পারে তাহলে তারা একটি করে রিং পাবে। তবে এই রাজি করিয়ে রিং পাওয়ার নিয়মটা অংশগ্রহণ করা প্লেয়ারকে অর্থাৎ জিরোকে বলা হয় না। যাই হোক, এই খেলার জন্য 10 মিনিট সময় দেওয়া হয়। এখন জিরো চিন্তা করতে থাকে কোন দিকটা সঠিক। গেম শুরুর পূর্বে চেয়ারম্যান সবাইকে কয়েকটি করে কয়েন দেয়, কিন্তু নিয়ম মোতাবেক সে কয়েন ছুড়তে পারবে না। আবার যেহেতু প্ল্যাটফর্মটি ঘোরানো হয়েছে তাই তার দেখা সঠিক ডিরেকশনটি এখন সঠিক নাও হতে পারে। অন্যদিকে চারদিকে উপস্থিত খেলোয়াড়রা তাকে তাদের দিকে লাফ দেওয়ার জন্য বারবার পরিচিত করছে। আমরা দেখতে পারি একদিক থেকে জিরোর বন্ধু হিরোশির আওয়াজ আসে যে তাকে তার দিকে লাফ দেওয়ার জন্য বলে। জিরো নিশ্চিত হওয়ার জন্য তাকে তার অতীত সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে এবং সে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেয়। এতে জিরো কনফার্ম হয়ে যায় যে এটাই হিরোশি, কিন্তু প্রকৃতপক্ষে সেটা হিরোশি ছিল না, বরং অন্য কেউ ছিল। তবে লাফ দেওয়ার পূর্বে জিরো জিজ্ঞেস করে তার চশমার ফ্রেমে কি লেখা ছিল। এই প্রশ্নের উত্তর সে ব্যক্তিটা জানতো না, কিন্তু সে ঠান্ডা মাথায় জিরোকে উত্তর দেয় অনেকদিন ব্যবহারের কারণে চশমার ফ্রেমের লেখাটি মুছে গেছে। কিন্তু আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পারি খেলা শুরু হওয়ার পূর্বে সেই দিনই হিরোশির হাত থেকে চশমা পড়ে যায় এবং জিরো যখন নিজ হাতে চশমাটি উঠায় তখন সে চশমার লেখাগুলো স্পষ্ট দেখতে পারছিল। তাই জিরো এখন বুঝতে পারে চশমার ফ্রেমের লেখা মুছেনি, বরং তার সামনের ব্যক্তিটা মিথ্যা কথা বলছে। সময় অনেক কম ছিল এবং জিরোকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হতো। এমন সময় অন্য এক দিক থেকে জিরো তার স্কুলের বন্ধু কাজিয়ার শব্দ শুনতে পারে এবং সে জিরোকে বলে তার দিকে লাফ দিতে। জিরো তাকে জিজ্ঞেস করে সে কি জিরোর জুতার ফিতা দেখতে পারছে। কাজিয়া যদিও দেয়ালের ফাঁক দিয়ে জিরোর জুতা দেখতে পারছিল না, তবুও সে জিরোকে মিথ্যা কথা বলে যে সে জুতা দেখতে পাচ্ছে। তখন জিরো কাজিয়াকে বলে সে মিথ্যা কথা বলছে, কেননা জিরোর এক পায়ের জুতার ফিতা খোলা ছিল এবং যদি কাজিয়া সত্যি সত্যি তার জুতা দেখতে পেত তাহলে অবশ্যই সে তাকে সে সম্পর্কে অবগত করত, যেটা সে করেনি। তার মানে সে মিথ্যা কথা বলছে এবং জিরোকে মারার চেষ্টা করছে। জিরোর হাতে অনেক কম সময় ছিল এবং তার হাতে কেবল 2টি পথ বাকি ছিল। আসলে জিরোর চোখ যখন খোলা হয়েছিল তখন সে দেখেছে যে দেয়ালে বিদ্যমান ছিদ্র দিয়ে অপোজিট সাইডের ব্যক্তি তাকে পুরোপুরি দেখতে পারবে না। তাই জিরো একটি কয়েন নিচে রেখে অপোজিট সাইডের ব্যক্তি যে কিনা ছিল সেকি তাকে জিজ্ঞেস করে সে কি ধরনের কয়েন নিচে রেখেছে। সেকি কয়েন দেখতে না পাওয়ার সত্ত্বেও সে জিরোকে মিথ্যা কথা বলে যে কয়েন চিকচিক করছে বিধায় সে দেখতে পাচ্ছে না। এমন সময় একজন গার্ড সেকিকে একটা আয়না দেয় যেন সে দেয়ালের উপর দিয়ে সে আয়নাটার মাধ্যমে দেখে নিতে পারে যে কিরকম কয়েন জিরো প্ল্যাটফর্মের উপরে রেখেছে। এখন সেকি বলে এটা একটা 50 পয়সার কয়েন। জিরো সেকির কথায় বিশ্বাস করে নেই, কিন্তু সে লাফ দেওয়ার পূর্বেই অ্যাসিস্ট্যান্ট অবশিষ্ট প্ল্যাটফর্মের উপরে এসে বলে আমি কন্ট্যাক্ট লেন্স পরিনি তাই আমি কয়েনটা ঠিকমতো দেখতে পারছি না, কিন্তু বিশ্বাস করো আমি সঠিক দিকে দাঁড়িয়ে আছি, এদিকে লাফ দাও। কিন্তু জিরোর মনে হয় সে মিথ্যা কথা বলছিল, তাই সে অন্য একটা কয়েন একই জায়গাতে রেখে সেই ব্যক্তিকে জিজ্ঞেস করে এটা কোন কয়েন ছিল। এইবার সেকির সাথে সাথেই সঠিক উত্তর দিয়ে দেয়। এতে জিরোর সন্দেহ হতে শুরু করে
কেননা একটু আগে সে সঠিকভাবে দেখতে পারছিল না বলেছে। সে বলেছিল কয়েন চিকচিক করছে, কিন্তু এখন সে সাথে সাথে সঠিক উত্তর দিয়ে দিচ্ছে। তার মানে তার কাছে কোন একটা যন্ত্র আছে যার মাধ্যমে সে কয়েনটা দেখতে পাচ্ছে। এবার জিরো কয়েনটিকে একটা অ্যাঙ্গেলে রেখে সেকিকে জিজ্ঞেস করে সে হেড দেখতে পাচ্ছে নাকি টেল। এবার সেকি আয়নাটা ব্যবহার করে সঠিক উত্তর দিয়ে দেয়, কিন্তু জিরোর তখনও তার উপর সন্দেহ হচ্ছিল। অবশেষে জিরো অ্যাসিস্ট্যান্টের দিকে লাফ দেয় এবং প্রাণে বেঁচে যায়। সেই দিকেই চেয়ারম্যান তার অপেক্ষা করছিল, যে কিনা জিরোকে কংগ্রেচুলেট করে এবং তার কাঁধে নকল হাত রেখে তাকে সামনে আসতে বলে। কিন্তু জিরোর এই সময়ও তার উপর সন্দেহ হতে শুরু করে এবং সে সামনে আসে না। তার সন্দেহটাই সঠিক ছিল, কেননা তার সামনে আরেকটা গর্ত ছিল, যার কারণে যদি জিরোর সামনে এগোতো তাহলে সে নিচে পড়ে যেত। জিরো মাস্ক খুলে ফেলে এবং চেয়ারম্যানকে বলে সে এই খেলার খেলতে চায় না। কিন্তু চেয়ারম্যান তাকে বলে যদি তুমি পরবর্তী খেলাগুলো না খেলো তাহলে আমি চাইলে তোমাকে মেরেও ফেলতে পারি। জিরোকে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে যাওয়া হয় এবং সে দেখতে পারে কিছু গার্ডের হাতে আয়না ছিল। জিরো এর কারণ জিজ্ঞেস করলে গার্ডরা তাকে বলে যেহেতু জিরো এই খেলা সম্পর্কে অনেক সিক্রেট জেনে গিয়েছে, তাই তারা পরবর্তী প্লেয়ারের ডিফিকাল্টি লেভেল বৃদ্ধি করার জন্য আগে থেকেই দেয়ালের অপোজিট সাইডের প্লেয়ারকে একটা করে আয়না দিয়ে দিবে এবং তারা সেফ জোনে সাকুরাকে দাঁড় করিয়ে দেয়, যাকে কেউ এমনিতেও বিশ্বাস করবে না। এরপর সে একই গেম খেলার জন্য শিরুককে নিয়ে যাওয়া হয়। জিরো শিরুককে ওয়ার্নিং দিয়ে দেয় যদি তুমি মরতে না চাও তাহলে জাম্প করো না, এবং তার কিছু কয়েন শিরুকের দিকে ছুড়ে দেয়। কিন্তু গার্ড তাকে এবং তার বন্ধুদেরকে একটা রুমে বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর একজন গার্ড এসে তাদেরকে জানায় শিরুক গেমটা জিতে গিয়েছে। জিরো বাইরে এসে সাকুরাকে জিজ্ঞেস করে শিরুক এত তাড়াতাড়ি কিভাবে গেমটা জিতলো। সাকুরা উত্তরে বলে সেটা জানতে হলে তাকে কিছু দিতে হবে। আমরা জানতে পারি খেলা শুরু হতেই শিরুক দ্রুত প্রত্যেক দিকে যায় এবং নত হয়ে তার দুটো হাত একসঙ্গে আনে এবং অপোজিট সাইডের ব্যক্তিকে জিজ্ঞেস করে তার আঙ্গুলগুলো একে অপরকে টাচ করছিল কিনা। দেয়ালের বিপরীত পাশের কেউই সঠিক উত্তর দিতে পারেনি, শুধুমাত্র সাকুরা দেখা মাত্রই সঠিক উত্তর দিতে পেরেছিল। শিরুক তার প্রাইজ মানি নিয়ে বিল্ডিং থেকে বের হয়ে আসে এবং তার পুরো টিম তাদের এই বিজয় সেলিব্রেট করতে থাকে। আমরা জানতে পারি খেলা জেতার পরেও তারা শিরুককেও মারার চেষ্টা করেছিল। আগের মতোই চেয়ারম্যান শিরুকের কাঁধে নকল হাত রেখে তাকে সামনে আসতে বলেছিল, কিন্তু শিরুক জানতো চেয়ারম্যান হুইল চেয়ারে বসা, তাহলে তার হাতে শিরুকের কাছে কিভাবে আসতে পারে। আর যদি চেয়ারম্যান শিরুকের সামনেই দাঁড়িয়ে থাকে তাহলে তার শব্দে কেন এত দূর থেকে আসছিল। শিরুক এখন এই কম্পিটিশনের সবচেয়ে ভয়ঙ্কর প্লেয়ার। পরের দেশে সাকুরা জিরোকে জানায় শিরুক তার টিম নিয়ে একটা 3 ম্যান গেমের নাম এন্ট্রি করেছে। তাই সে তার ভাই সেকি এবং জিরোর সাথে সেই গেম খেলার জন্য যায়, যার নাম ছিল ট্রায়াঙ্গেল ম্যাচ। তবে তারা জানে না তাদের খেলায় গেমটি হবে এই পর্যন্ত খেলার সবচাইতে ভয়ঙ্কর গেম। তাদেরকে ট্রায়াঙ্গেল শেপের একটা রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রত্যেকটি রুমে সিকিউরিটি ক্যামেরা লাগানো আছে। সেই রুমের ভেতর আরো একটি রুম ছিল, যেখানে জিরো একটা স্ট্যান্ডের উপর 3টি ডাইস দেখে। প্রত্যেক প্লেয়ারকে একটি করে ডাইস রোল করতে হবে, যার এক আসবে সে প্রথমে শুরু করবে। দুর্ভাগ্যবশত জিরোর এক আসে, যার ফলে তার থেকে প্রথমে এই খেলাটা খেলতে হবে, আর মরলেও প্রথমে মরতে হবে। গার্ডরা জিরোকে সেই রুমের কোনায় একটা পিলারের সাথে দাঁড় করিয়ে তার 2 হাত পিলারের পেছনে দিয়ে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। মাইকের সাহায্যে অ্যানাউন্স করা হয় প্রত্যেকটা রুমে 3 জন করে প্লেয়ার আছে এবং তাদের সকলকে একটা প্রশ্নের উত্তর খুঁজতে হবে তাদেরকে দেওয়া ট্যাবলেটের মাধ্যমে। সেই ট্যাবলেটে 25টি অপশন ছিল, যার মধ্যে সঠিক উত্তর কেবল একটি। সময় 30 মিনিট। 30 মিনিটের মধ্যে সব রুমের কেউই যদি সঠিক উত্তর দিতে না পারে তাহলে সবাই মারা যাবে। নিচ থেকে একটি গ্লাস কন্টেনার উঠে আসে এবং সেটার ভেতর পানি ভরতে শুরু করে। তাদেরকে জানানো হয় সঠিক উত্তর দিতে পারলে এই পানি বন্ধ হবে এবং তারা উত্তর কেবল একবারে দিতে পারবে। সাকুরা প্রশ্নটা জিরোকে দেখায়, যেটা ছিল প্রত্যেকটি কক্ষই একই রকম, তাহলে তুমি কি? সাকুরা জিরোকে ট্যাবলেটে বিদ্যমান 25টি উত্তর দেখাতে চাই, কিন্তু সেকি তাকে বলে 25 মিনিট হওয়ার আগে সে জিরোকে কোনো উত্তর দেখাবে না, কেননা 25 মিনিটে জিরো প্রায় পুরোপুরি পানিতে ডুবে মারা যাবে। সে আসলে জিরোকে যে কোনো মূল্যে এই কম্পিটিশন থেকে এলিমিনেট করতে চায়, যেন তার জেতার সম্ভাবনা বেড়ে যায়। নিরুপায় হয়ে জিরো সেই প্রশ্নের উত্তর চিন্তা করতে থাকে। এদিকে সাকুরা গ্লাস কন্টেনারটি ভাঙার উদ্দেশ্যে সেই ডাইস স্ট্যান্ডটা উঠালে তার নিচে এও লেখা দেখতে পাই। জিরো তাদের দুজনকে বলে পুরো রুমের বাকি কোণাগুলোতেও এরকম কোনো চিহ্ন দেখতে পাই কিনা সেটা চেক করতে, কিন্তু বাকি কোণাগুলোতে এমন কোনো চিহ্ন ছিল না। এই সময় সাকুরা নিজ থেকে বলে ওঠে সে সঠিক উত্তর জানে। সে ট্যাবলেটের মধ্যে একটা অপশন সিলেক্ট করে, যেটা ছিল সমুদ্র। এর পেছনে তার যুক্তি ছিল এও। এটা একটা জাপানি শব্দের মতো শোনায়, যেটার অর্থ ছিল নীল, যেটা থেকে তার মনে হচ্ছিল সঠিক উত্তর হবে সমুদ্র। কিন্তু কনফার্ম করার পূর্বেই জিরো তাকে থামিয়ে দেয় এবং বলে সাকুরার অ্যান্সারটি খুব সম্ভবত ভুল। সে সাকুরাকে এই রুমের মতো একটা ট্রায়াঙ্গেল শেপ আঁকতে বলে এবং সেটার ভেতর একটা অ্যাঙ্গেলকে মার্ক করতে বলে, এবং সেটা করার পরে সে বুঝতে পারে এও আসলে অ্যাকিউট অ্যাঙ্গেলের সিম্বল। জিরো বুঝতে পারে তাদেরকে রুমের ডাইমেনশন মাপতে হবে, তাই সে সাকুরা এবং সেকির সাহায্যে রুমের ডাইমেনশন মাপতে শুরু করে। শীঘ্রই তারা বুঝতে পারে তারা মূলত একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেলের আকৃতির রুমের ভেতরে আছে, যেটাকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। ডাইমেনশনের ভিত্তিতে সে অনুমান করে অপোজিট কর্নারের অ্যাঙ্গেল 36 ডিগ্রি, কিন্তু 36 ডিগ্রি দিয়ে তারা কি করবে তা কেউ জানে না।
জিরো ভাবতে থাকে সাধারণত কোনো জায়গায় ট্রায়াঙ্গেল শেপে রুম করা হয় না। যদি এই রুমগুলো আলাদা কোনো শেপে বানানো হয় তাহলে স্পষ্টভাবে সেটাই সঠিক উত্তর হবে। যাই হোক, প্রশ্ন ছিল প্রত্যেক রুম সেম, তাহলে তুমি কি? তাদের কাছে সময় মাত্র 10 মিনিট বাকি ছিল। অন্যান্য রুমেও এ পর্যন্ত কেউই সঠিক উত্তর বের করতে পারেনি, যার কারণে এখন শুধুমাত্র জিরো এবং শিরোকি বাকি ছিল। অবশেষে তারা আস্তে আস্তে সঠিক উত্তরের দিকে এগোতে থাকে। জিরো বলে, সবকিছু দেখে তো ট্রায়াঙ্গেল মনে হচ্ছে। যদি ট্রায়াঙ্গেল না হয় তাহলে ট্রায়াঙ্গেলের সাথে সম্পৃক্ত কোনো একটা অবজেক্ট সঠিক উত্তর হবে। সেকি অবশেষে বলে যে অপশনের মধ্যে সান, উইন্ডমিল, স্টার, ডায়মন্ড ইত্যাদি আছে। তারা বুঝে ফেলে প্রতিটা রুমের মাপ অবশ্যই একই হবে। তাহলে 360 ডিগ্রিকে 36 ডিগ্রি দিয়ে ভাগ করলে পাওয়া যায় 10। সুতরাং এখানে টোটাল 10টা রুম আছে। তাদের আকার যাই হোক না কেন, উপর থেকে প্রত্যেকটা রুমকে একসাথে করলে যেই আকার হবে সেটাই হবে সঠিক উত্তর। জিরো তার ক্যালকুলেশনের মাধ্যমে বুঝতে সক্ষম হয় তারা একটা ড্যাগাগনের মধ্যে রয়েছে, তবে ড্যাগাগন অপশনে নেই। জিরো বলে, তাহলে প্রত্যেকটা কক্ষকে কম্বাইন করা হলে একটা স্টার শেপ আসবে। সেকি তাড়াতাড়ি করে ট্যাবলেটটা উঠিয়ে সেখানে স্টার সিলেক্ট করে, কিন্তু একবারে শেষ মুহূর্তে জিরোর মাথায় আসে তার উত্তরটা খুব সম্ভবত সঠিক হয়নি। সে আবার প্রত্যেকটা অপশন দেখে এবং বলে সঠিক উত্তর স্টার নয়, বরং উইন্ডমিল। কেননা স্টার শেপের রুমগুলোর যে লেআউট থাকে সেগুলো একে অপরের মুখোমুখি হয় না, কিন্তু উইন্ডমিলের ক্ষেত্রে সেটা হয়। যদি তাদের এই উত্তরটা ভুল হয় তাহলে তাদের এক এক করে সকলেই পানিতে ডুবে মরতে হবে। তারা উইন্ডমিল সঠিক আনসার সিলেক্ট করে কনফার্ম করে। কিছুক্ষণ পর তারা নোটিফিকেশন পায়, ইয়েস, তাদের আনসার সঠিক হয়েছে, যার মানে ছিল তারা এই গেমটাও সাকসেসফুলি কমপ্লিট করে ফেলেছে। গ্লাস কম্পার্টমেন্টটা খুলে যায় এবং সব পানি বেরিয়ে যায়। জিরোর হাত কারাও খুলে যায়, কিন্তু এতক্ষণ পানির মধ্যে থাকার কারণে সে এখন অজ্ঞান হয়ে পড়ে। জিরোর ডেডিকেশন দেখে সেকি সত্যি মুগ্ধ হয় এবং তাকে সাহায্য করে। জিরোর জ্ঞান ফেরার সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট রুমে প্রবেশ করে এবং তাদের এই গেম জেতার জন্য রিওয়ার্ড দেয়। তারা সকলে বাহিরে আসে এবং জিরো জানতে পারে সে শুধুমাত্র খেলাটা শেষ করেনি, বরং সকলের জীবন রক্ষা করেছে। তারা সকলে জিরোকে নিয়ে সেলিব্রেট করতে থাকে, কিন্তু এখনো আরো 4টি ভয়ঙ্কর খেলা বাকি ছিল এবং সেই